আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণা দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব। সব বিরোধিতায় বিএনপি অভিযোগ বিরোধী দলের নেতার। জ্বালানি তেলের দাম বাড়ছে না এপ্রিলে। স্কুল কলেজগুলোতে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। ইরানের সাথে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে দাবি ট্রাম্পের। সমঝোতার নামে কোনো ছলছাতুরি চায় না তেহরান, জানালেন পেশেকিয়ান। এবং টাইব্রেকার 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া হার্জেগোভিনা টানা তৃতীয়বার মূল পর্বে খেলা হচ্ছে না আজুরিতে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই ইস্যুতে সংসদে নির্ধারিত আলোচনায় সংবিধান সংশোধনে বিশেষ কমিটির গঠনেরও প্রস্তাব দেন তিনি। অন্যদিকে গণভোট ও সংস্কার ইস্যুতে সরকার সব বিরোধিতা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্কের পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই অধিবেশন মুলতবি করেন স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বলছে জুলাই জাতীয় সনদ 2025-এর যে সকল বিষয়ে ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণার দলিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন সংসদে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন একেবারেই রাগডাক ছাড়াই। আর একটা ভোট যেটা গণভোট হয়েছে সেটা সংস্কারের পক্ষে আছে কিনা হ্যাঁ অথবা না বলে। আমার এই এখতিয়ার সংসদ সদস্য হিসেবে, এই সার্বভৌম সংসদের এখতিয়ার কি একটা গণভোটের সংস্কারের হ্যাঁ অথবা না দিয়ে 70%-এর কথা যেটা বলছে সেটা কি ভায়োলেট করা যায়? জবাবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও সরকারের স্ববিরোধিতার অভিযোগ তুলেন। বলেন, আইন ও সংবিধানের বেড়াজালে জনগণের অভিপ্রায়কে উপেক্ষা করা হচ্ছে। জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন যে আদেশটা দেওয়া হয়েছে এটা একটা অন্তহীন প্রতারণা করা হয়েছে। কে করেছে? ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট মিলে করেছেন। তো এইটা তো নভেম্বরের 13 তারিখ হয়েছে, আর ভোট হয়েছে 26 সালের 12 ফেব্রুয়ারি। দীর্ঘ সময় মাঝখানে ছিল। আমরা প্রথমে দাবি করেছিলাম গণভোটটি আগে হোক এবং সংসদ নির্বাচন পরে হোক। বিএনপির দাবির কারণে একই দিনে হওয়ার কারণে ওনাদের গণভোট এবং সংসদ নির্বাচনের দাবিটা সরকার গ্রহণ করার কারণে ওনারা ফরমালি সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাহলে গণভোটটা তো ওনাদেরও দাবি ছিল। গণভোটে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে তা কিন্তু আগেই তাদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। আমি নিজে সংস্কার এর জন্য যে ঐকমত্য কমিশন হয়েছিল সেখানে কোনো মেম্বার হিসেবে যোগদানের সৌভাগ্য অর্জন করি নাই, কিন্তু এখানে অনেকে ছিলেন, তাদের হাতেই তো এগুলো ফর্মুলেট হয়েছে। ফর্মুলেট হয়ে আমাদের সবার কাছে, জনগণের কাছে এসেছে। আজকে তারা নিজেদের তৈরি করা জিনিসের সাথে স্ববিরোধিতা করতে পারেন না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। অন্যদিকে সংসদ সদস্যদের আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নে কমিটি গঠনের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি,
on behalf of our leader of the house, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। এর আগে মঙ্গলবার বিকেলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবে সংসদ অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে নির্ধারিত আলোচনায় পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বাট ইউ ডোন্ট ডিক্টেট আস দ্য প্রক্রিয়া, দ্য সিস্টেম, হাউ উই ডু ইট। পক্ষ থেকে আজকে এই মুলতবি প্রস্তাবের জন্য আমরা দাঁড়িয়ে। মঙ্গলবার রাতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দিয়ে আলোচনা অসমাপ্ত রেখে সংসদ মুলতবি করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের জন্য কমিটি গঠনে সরকার যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে পুরোপুরি একমত নয় বিরোধীরা। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানালেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকার যদি সদিচ্ছা নিয়ে বিষয়টি বিরোধী দলের সাথে আলোচনা করে তাহলে শর্ত সাপেক্ষে তারা কমিটি গঠনের বিষয়টি ভেবে দেখবেন। মঙ্গলবার সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এখানে সংস্কার পরিষদ এবং পরিষদের সভা আহ্বান সংক্রান্ত এই নোটিশ, যদি এই বিষয়কে কেন্দ্র করে কোনো সংস্কার বিষয়ক কমিটি গঠন করা হয় তাহলে আমরা এটা ইতিবাচকভাবে গ্রহণ করার সুযোগ আছে। তবে শর্ত হচ্ছে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে। মাননীয় আইনমন্ত্রী তিনি বক্তৃতায় উঠে আমাকে মিসকোট করেছেন, বলেছেন যে এই প্রস্তাব আমরা, ওনারা যেভাবে সংবিধান সংশোধনের জন্য দিয়েছেন আমরা সেটা গ্রহণ করেছি। আসলে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো প্রস্তাবে আমরা মতামত দেইনি। সংবিধান সংস্কার পরিষদকে বাস্তবায়নের জন্য আমাদের এই কর্মসূচি, সেটার বাইরে গিয়ে কোনো কিছু, সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে যে শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়ার কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো জাতির সামনে আগামীকাল আসলে আরও পরিষ্কার হবে এবং তখন জাতির সিদ্ধান্ত নেবে যে আসলে আমাদের বিরোধী দল হিসেবে কী করণীয় থাকতে পারে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় স্কুল কলেজগুলোতে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর এমন পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এদিকে এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন শিক্ষা এবং জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় স্কুল কলেজের ক্লাস অনলাইন ও সশরীরে করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইনে ক্লাস চাইলেও উভয় পদ্ধতিতেই ক্লাস চালু রাখতে চায় সরকার। বিকেলে মন্ত্রণালয় থেকে জানানো হয়, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে। Not the university, I'm talking about the school system এর মধ্যে করছি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়, বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয় যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। এদিকে এপ্রিলেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রয়োজনীয় জ্বালানি তেলের মজুদ রয়েছে। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। এছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
দর্শক, রাজধানীর ফিলিং স্টেশন ঘুরে দেখছেন সহকর্মী তৌহিদুর রহমান নিশান। সরাসরি তার সাথে আমরা যুক্ত হচ্ছে। নিশান, কর্মব্যস্ত রাজধানী ঢাকার সকালে পাম্পগুলোতে গাড়ির চাপ কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত জানান। মারিয়া, এই মুহূর্তে আমি আছি রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনের সামনে। আপনি জানেন যে বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ আছে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন, এবং যে কারণে যে পাম্পগুলো খোলা আছে সেগুলোর সামনে ভিড় করছেন গ্রাহকেরা। এবং আজকে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, এই খোলা একটি ফিলিং স্টেশনের সামনে এসে এখানে যারা গাড়িতে তেল নিতে এসেছেন, যেহেতু যারা তেলে গাড়ি চালায় তারা অনেকেই বলছেন, যে যাদের সাথে কথা বলছি তারা বলছেন তারা গতকাল রাত 10টায় এসে এখানে দাঁড়িয়েছেন এবং এখন বাজে সকাল 10টার থেকেও কিছু বেশি। তো সেই হিসেব করলে প্রায় 12 ঘন্টা যাবত তারা অপেক্ষা করছেন শুধু তেল নেয়ার জন্য গাড়িতে, কারণ তেল ছাড়া তাদের গাড়ি চলবে না। তো এই বিষয়টি আসলে একটু অবাক করার মতোই, যে তেলের জন্য সারা রাত অপেক্ষায় আছেন গ্রাহকেরা। আমরা যদি একটু একজন অপেক্ষারত একজন চালকের কাছে আপনাকে সরাসরি বলার চেষ্টা করি, ভাই আপনি কখন এসেছিলেন আর কতক্ষণ যাবত এখানে ওয়েট করছেন? আমি আসছি আগামীকালকে রাতের 10টা বাজার 10 মিনিট আগে। এখন 10টা বাজছে আজকে। এখন এবারে কালকে রাতে তো আজকে রাতে 10টা পর্যন্ত, আজকে 10টা কালকে 10টা, 12 ঘন্টার উপরে হয়েছে। জি মারিয়া, যেমনটি শুনছিলেন 12 ঘন্টা যাবত উনি অপেক্ষায় আছেন। ওনার মতো প্রায় প্রচুর শত শত গাড়ি এখান থেকে প্রায় মহাখালী পর্যন্ত সেই গাড়িগুলোর লাইন, যারা এখানে শুধু গাড়িতে তেল নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী, জ্বালানি ও মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই বর্তমান জরুরি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন, এবং এর বৈঠকের পর জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে জানানো হয় যে এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে, এবং তার প্রতিফলন আসলে কবে এসে পড়বে এই পাম্পগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে, সেটি আসলে এখন দেখার বিষয়। মারিয়া। নিশান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। নারায়ণগঞ্জের সিটিরগঞ্জের গোতনাইলে যৌথ অভিযানে ৯,১০০ লিটার অবৈধ মজুতকৃত ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন ও বিজিবি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে রাত 10টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের রাশেদ খান। এ সময় অবৈধ মজুদের দায়ে সিফাত গাজী নামে একজনকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 6,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে বিজিবি 62 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জ্বালানি তেল মেঘনা ডিপোর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সাথে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানে নিজেদের লক্ষ্য পূরণ হয়েছে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রীও বললেন, ইরান এই অঞ্চলের জন্য আর হুমকি নয়, তবে বাস্তবতা যে কোনো অনেকটাই ভিন্ন। এখনও তেহরানে মুহুর্মুহূর্ত আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো। বিলিয়ন ডলারের সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম হারিয়ে সামরিক যুদ্ধবিরতির নামে ক্ষেপণাস্ত্র মজুদের পায়তারা করছে মার্কিন জোট। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, সমঝোতার নামে কোনো ছলচাতুরি দেখতে চান না তারা। জাহাদুল আলমের রিপোর্টে বিস্তারিত। এক মাসের বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল জোট। হামলা শুরুর আগে যেই দাবি করেছিল বিশ্বের অন্যতম শক্তিধর এই জোট, যুদ্ধের এই পর্যায়ে তা প্রমাণে অনেকটাই ব্যর্থ। আর তাই ক্ষমতার গতি ধরে রাখতে বিভিন্ন গল্পই যেন শুনিয়ে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহু প্রশাসন। দুই নেতার এখন প্রাথমিক লক্ষ্য যুদ্ধের প্রয়োজনীয়তা ছিল এটি তাদের দেশের মানুষের কাছে প্রমাণ করা।
টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুদ্ধ প্রায় শেষের দিকে। আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ইরান থেকে মার্কিন বাহিনী ফিরে আসতে পারে। তবে ডেমোক্র্যাটরা এখনও এই যুদ্ধকে ভুল যুদ্ধ বলেই উল্লেখ করছেন। এদিকে অপর এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটোর মিত্ররা পাশে না থাকায় এই যুদ্ধের পর জোটের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে ওয়াশিংটন। তেহরান অবশ্য ট্রাম্পের এসব সময়সীমাকে পাত্তা দিচ্ছে না। দেশটির শীর্ষ নেতারা বলছেন যুক্তরাষ্ট্রের উপর কোনোভাবেই আস্থা রাখা যায় না। তারা জানান ইরান বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে শুধুমাত্র শত্রুপক্ষের জাহাজের জন্য। একই সাথে স্টার্লিং সহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী টার্গেট বলেও হুঁশিয়ারি দেন তারা। জানান জবরদস্তিমূলক শর্ত বা ডেডলাইন ইরান মেনে নেবে না। আলোচনার আড়ালে মার্কিন জোট যে স্থলে অভিযান পরিকল্পনা করছে এর জন্য সর্বাত্মক প্রস্তুত তেহরান। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরান আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। একই সাথে তেহরান সমর্থিত সব সশস্ত্র গোষ্ঠীও অকার্যকর হয়ে গেছে বলে উল্লেখ করেন। জানান ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে তাদের নতুন সামরিক জোট তৈরির পথ সুগম করেছে। তবে ইরানি বাহিনীর হামলা মোকাবেলায় ব্যস্ত প্রতিবেশী দেশগুলো। আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। হামলা চলছে মার্কিন মালিকানাধীন বিভিন্ন অবকাঠামোতেও। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাথে হিজবুল্লাহর তীব্র লড়াই চলছে। এতে ভোরে সেখানে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইরাকি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে কুয়েতের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালানো হলে আঞ্চলিক সীমানা আর বজায় থাকবে না। যুদ্ধবিরতির পর্দার পেছনে অস্ত্র মজুত করে হামলা চালানোর মার্কিন ফাঁদে পা দিতে নারাজ ইরান। এ কারণে তাদের দাবি স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি এবং আমেরিকার দেশ দখল রাজনীতির যৌক্তিক সমাধান। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার বিশ্বকাপ প্লে অফ প্রসঙ্গ। ট্রাইব্রেকারে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে বিশ্বকাপে জায়গা করে নিল বসনিয়া হার্জেগোভিনা। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হলে দুই দল মুখোমুখি হয় ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুটআউটে, যেখানে মালদিনি ব্যাজিওর উত্তরসূরিদের স্বপ্ন ধূলিসাৎ করে দেয় বসনিয়া। ম্যাচ জিতে নেয় 4-1 ব্যবধানে। ফলে টানা তৃতীয়বার মূল পর্বে খেলা হচ্ছে না আজুরিদের। And boy, do they deserve it. Look what it means to their fans, to the players. Just a terrific moment for this country that has been through so much. And this is what it's all about right here. রাজধানীর পুরান ঢাকার বংশালের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভোরে 4 ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপন করাতে হয় ভোর 5টা 50 ফায়ার সার্ভিস জানায় কেপি ঘোষ স্ট্রিটের ওই ভবনটিতে রাত 2:45 আগুনের সংবাদ পেয়ে প্রথমে 2টি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনার পরে আরও 2টি ইউনিট যুক্ত হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানায় আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হয়। পরে হঠাৎ ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে এবং ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। কেমিক্যালের ধোঁয়া আসছে পহেলা বৈশাখের বহুল প্রতীক্ষিত আয়োজন মঙ্গল শোভাযাত্রার নামেই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রার নাম না দিলেও হতো। এর অর্থের কোনো পার্থক্য নেই, বরং নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রী জানান, আনন্দ শোভাযাত্রার নামটাই ভুল ছিল। এই সরকার কোনো বিতর্কে যাবে না। পয়লা বৈশাখ পালিত হবে, এটা মূল কথা। শুনে যথাযোগ্য মর্যাদায়
মানে চিরায়ত ধারায় এটা পালিত হবে। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে মানে আলপনা আঁকা হবে, এখানে গান বাজনা হবে, হ্যাঁ, এখানে মেলা হবে। আন্তর্জাতিক সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদ থেকে আমেরিকান এক নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। নিউজে বলছে রাজধানীর ওয়াশিংটনে ডিসি ভিত্তিক আল মনিটরের সংবাদকর্মী সেলি কিটেলসন গত মঙ্গলবার অপহৃত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারা তাকে তুলে নিয়ে গেছে, তবে এর পেছনে ইরানের মদতপুষ্ট কাতেব হিজবুল্লাহর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডাইলেন জনসন এক্স বার্তায় জানিয়েছেন এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া ইরাকি সরকারের সহায়তা যৌথ উদ্ধারে অভিযান চলছে। এবার খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাম্বিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্স প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে ছিল স্কলনি শিষ্যরা। অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে বিশ্বকাপের পেন্টাজয়ী ব্রাজিল। পরাকারমানি রিপোর্ট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ। চ্যাম্পিয়নদের কাছে সেরা পারফরম্যান্স চাইছিলেন কোচ লিওনেল স্কালোনি। বুয়েন্স আয়ার্সের হোসে আর্মান্দো স্টেডিয়ামে শুরুতেই জাম্বিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। 4 মিনিটে জুলিয়ান আলভারেজের কল্যাণে লিড পায় আলবিসেলেস্তেরা। 43 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে জাম্বিয়ার জালে গোল উৎসবে মাতে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলার 50 মিনিটে স্পট কিকে ব্যবধান 3-0 করেন ডিফেন্সের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি। 68 মিনিটে স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন জাম্বিয়ার ডমিনিক চান্দা। আর যোগ করা সময়ের 4র্থ মিনিটে জাম্বিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লেফট ব্যাক ভ্যালেন্টাইন বার্কো। আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলও বিজয়ের রঙে রাঙিয়েছে নিজেদেরকে। 2026 বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তারা 3-1 ব্যবধানে পরাজিত করেছে ক্রোয়েশিয়াকে। ফ্লোরিডায় প্রথমার্ধের যোগ করার সময়ের 2য় মিনিটে কার্লো আনচেলত্তির দলকে এগিয়ে দেন দানিলো। তবে 84 মিনিটে ক্রোয়েশিয়ার লাবেরো মাঝের সমতা ফিরিয়ে ম্যাচটিকে জমিয়ে তোলেন, কিন্তু ইগর থিয়াগো এবং গ্যাব্রিয়েল মার্তিনেলির কল্যাণে 3-1 ব্যবধানের বড় জয় পায় সেলেসাওরা। আগামী 18 মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এই জয় ব্রাজিলের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়িয়ে দেবে। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণা দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব। সব বিরোধিতায় বিএনপি অভিযোগ বিরোধী দলের নেতার। জ্বালানি তেলের দাম বাড়ছে না। এপ্রিলে স্কুল কলেজগুলোতে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। ইরানের সাথে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে দাবি ট্রাম্পের। সমঝোতার নামে কোনো ছলছাতুরি চায় না তেহরান, জানালেন পেজেশকিয়ান। এবং ট্রাইব্রেকারে 4বারে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া হার্জেগোভিনা। টানা তৃতীয়বার মূল পর্বে খেলা হচ্ছে না আজুসরিদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।